স্যার এখন কিন্তু আমরা সেকেন্ড টার্মে, আপনিও সেকেন্ড টাইমে উঠে গেছেন, আমিও সেকেন্ড টাইমে উঠে গেছি। তো সেকেন্ড টাইমের লাইফটা আসলে আমাদের কেমন ছিল আলোচনা করবো। আলোচনা ঠিক না, মানে স্মৃতি রোমাঞ্চন করি। আপনার কেমন ছিল সেকেন্ড টার্ম? তুমি যখন আমাকে টোকা দাও না, আমি সত্যি সত্যি আমি মানে কত পিছনে চলে যাই, যেন বয়স হয়ে গেছে সবারই। সেই বিএমএ 89, এটাও এখন 89 হাফ ইয়েতে আমার আমার সেকেন্ড টার্মে বেশি মনে পড়ে এই যে বক্সিং। বক্সিং। কারণ এটা এটা মানে শুরু হয় কিন্তু ফার্স্ট টাইমের শেষের দিক থেকে, যে সাহেব এখন সেকেন্ড টাইমে উঠতেছেন, বক্সিং করবেন। তো ওইটা কিন্তু তখন থেকেই একটা মনের মধ্যে অজানা ভয়। এক্স্যাক্টলি, কারণ আমরা ফার্স্ট টাইমে থাকতে সেকেন্ড টার্মে কি দেখি, মানে আপনাদের সেকেন্ড টাইমে বক্সিং হয়েছিল? সেকেন্ড টাইমে বক্সিং, সেকেন্ড টাইমে আমাদের বক্সিং। আবার যখন পরবর্তীতে বিএমএ গেলাম, যখন তোমার সাথে চাকরি করলাম, হ্যাঁ তখন দেখলাম আমার মেয়েরা আসছে। হ্যাঁ, মেয়েরা তো টাইকোয়ান্ডো টাইকোয়ান্ডো, আর আমার ছেলেদের হলো বক্সিং। বক্সিং এর প্র্যাকটিসটা কেমন ছিল আপনাদের? মানে আর বলো না, অলমোস্ট আমাদের মতোই আর কি, কারণ বক্সিং এর কথা মনে হলেই মানে ভয়, এখনো ভয় লাগে যে এই প্র্যাকটিস করতে হবে। একদম একদম, মানে সব দিক থেকে, স্টাফের প্র্যাকটিস, প্লাটুন কমান্ডারের প্র্যাকটিস, এবং কোম্পানি লাইনের সিনিয়রদের। ও মাই গড, তুমি তো প্লাটুন কমান্ডার ছিল, আমি দেখলাম প্লাটুন কমান্ডাররা বক্সিং এর প্রতি হেভি ইয়ে করতো। আমি বুঝলাম কেন এত 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 ইয়ে কেন। স্যার যখন ক্যাডেট ছিলাম তখন হয়তো এভাবে বুঝতে পারিনি, বাট যখন প্লাটুন কমান্ডার হলাম তখন আমরা দেখলাম যে বক্সিং ইজ দ্য অনলি ইভেন্ট, সেখানে আপনি একটা ছেলেকে বা মেয়েকে সবকিছু দিয়ে আপনি জাজ করতে পারবেন। তার মেন্টাল অ্যাবিলিটি বা মেন্টাল টাফনেস, ফিজিক্যাল অ্যাবিলিটি তো অবশ্যই, তারপরে স্যার যে কোঅপারেশন বলেন, তার কষ্ট সহিষ্ণুতা বলেন, সিনসিয়ারিটি, তারপর হচ্ছে রুলস অ্যাভয়েড করা, এভরিথিং কিন্তু আপনি বক্সিং এর মধ্যে আছে। কিন্তু এটা কিন্তু আপনি অন্য কোনো ইভেন্টে এই এতগুলো ইয়া পাবেন। কাওয়ারশিপ, সে ইয়া দেখাচ্ছে কিনা, কাপুরুষতা দেখাচ্ছে কিনা, এটাও কিন্তু আপনার বক্সিং এ কিন্তু এটা বের হয়ে আসে। এই জন্য আপনি দেখবেন যে বক্সিং খেলায়, মানে আমি জানি না অন্য কোথাও এটা আছে কিনা, বিএমএ তে কিন্তু এই জিনিস আমার খুবই ভালো লাগে যে বেস্ট লুজার। একজন কিন্তু হচ্ছে বেস্ট বক্সার, আরেকজন কিন্তু দেওয়া হয় বেস্ট লুজার। এটা কিন্তু ওই কনসেপ্ট থেকে এসেছে যে সে হেরে গেলেও তার অ্যাপ্রোচটা এমন ছিল যে মানে হি ইজ নট এ লুজার। ইনফ্যাক্ট মানে সে হারেনি, সে মানে তার অ্যাটিটিউড দিয়ে, তার কন্ডাক্ট দিকে দিয়ে সে জিতেছে এখানে। তো এই প্র্যাকটিসটা কিন্তু অন্য কোনো গেমসেও নেই, যে বেস্ট লুজার বা এরকম আরেকজনকে যে হেরে গেছে তাকেও পুরস্কার দেয়া। তার মানে হচ্ছে স্যার বক্সিং করে কিন্তু আপনি হারার পরেও কিন্তু ইউ ক্যান শো ইউর পজিটিভ অ্যাটিটিউড, বা ইউ ক্যান মানে আপনার ভিতরে যে অনেক পজিটিভ জিনিস আছে সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। আমি না শিওর আপনাদের সময় একই ছিল, একই সিস্টেম ছিল। একদম, আমি না অবাক হয়েছি। বেস্ট লুজার সুন্দর করে বলো তো, বেস্ট বক্সার, বেস্ট আবার লুজার আছে। এই যে তুমি পারতেছো না, কিন্তু তোমার যে ফুল থটেল ছেড়ে দেবো না, আমি মরে যাচ্ছি, রক্ত দিয়ে ভেসে যাচ্ছে, তারপর আমি লিভ করছি না, আমি ফাইট করে যাচ্ছি, কামড়ায় ধরে আসো। সেটাই বলবো। এখানে এটার মাধ্যমে একটা ছেলের অনেক কিছু বের হয়ে আসে। এবং দেখবেন যে বক্সিং এই কারণেই, বক্সিং এর পরে ক্যাডেটদের মাঝেও একটা ইয়া চেঞ্জ হয়ে যায়। তো এই বক্সিং এর জন্য স্যার যে প্র্যাকটিসটাও যেটা করা হয় মনে করেন, এটাও কিন্তু ক্যাডেটদের ট্রিমেন্ডাস একটা কাজে লাগে। এবং আপনি খেয়াল করবেন, শিওর আপনিও অভিজ্ঞতা, মানে আপনার একই অভিজ্ঞতা আছে, যে বক্সিং এর পরে কিন্তু যে নিজের মধ্যে যে একটা কনফিডেন্স চলে আসে, কিন্তু এটাই কিন্তু বাকি বিএমএ লাইফটা পার করে দেয়। তুমি আমি আমার একটা গল্প বলবো ইউসুফ, ইউ উইল লাভ ইট। আচ্ছা, করোনার সময় আমি খুব তখন, সবাই তো সারাক্ষণ ইয়ের মধ্যে, নিউ ইয়র্ক সিটি, আমি বুঝলাম লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন কোনো কারণে হয়তো চাকরি ছেড়ে দিছে বা হারাইছে, চলে গেছে। তো শ্বেতাঙ্গদের ইয়ে আছে না, এই যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ রেশিয়াল ব্যাপার স্যাপার, একজন এই শ্বেতাঙ্গ ওকে খেপাচ্ছে, এই ওয়াই হ্যাভ কাম টু মাই কান্ট্রি, হেই ম্যান, হেই। যেটা হয়, আমি দেখে চেহারা দেখে বোঝা যাচ্ছে বাঙালি, একদম পুরা বাংলাদেশি টিং একটা ছেলে। সে বলতেছে ইয়েস প্লিজ গো অ্যাওয়ে, ওকে থ্যাংক ইউ, মানে সে অ্যাভয়েড করতে চাচ্ছে, কোনো কনফ্লিক্ট আসতে চাচ্ছে না। যখন দেখলো যে তোর গায়ে ভাবে বক্সিং করতেছে, স্ল্যাপ করতেছে, ও কিছু পারে নাই। বিএমের বক্সিং আছে না, উড়াধুরা মাইর, ও দেখলাম সমানে হাত ঘোরা। আমি মায়ের স্টাইল দেখে বুঝছি হি হ্যাজ লার্ন ইট ফ্রম বিএমএ। এই যে এটা যে কাজে লাগে, তোমার যে এক সময় আছে না তোমার বডির মধ্যে, ইয়েস আমি বক্স করতে পারি, আমি যে মারামারি করতে পারি, আমার মনে হলো প্র্যাকটিক্যাল। শুধু মারামারি না, মায়ের খেয়েও যে আমি টিকে থাকতে পারি, এটাই কিন্তু বক্সিং এর মানে একটা শিক্ষা। এক্স্যাক্টলি, দুই তিনটা বক্সিং খেলে যে কিছু হবে না, যে নাক মুখ ফেটে রক্ত পড়ুক, কিন্তু তারপরেও মানে উই ক্যান সার্ভাইভ, এটাই কিন্তু হচ্ছে মানে বক্সিং এ আমাদেরকে শিখিয়েছে। একদম মানে তোমার এনিমি তোমাকে ইয়ে করবে, বাট তোমাকে টিকে থাকতে হবে। টিকে থাকার মেন্টালিটি গ্রো করে দেয় বক্সিং। এবং নিউ ইয়র্কের ওইটা ঘটনা আমার বিশ্বাস করো, ওটা আমি অনেককে শেয়ার করছি। তুমি দেখো সবাই বলছে ইয়েস, এটা তো একটা আর্মি আছে, বোঝা যাচ্ছে যে
যেভাবে বিএমএ তে মাইক শিখেছে না একদম মানে ইনটেনশনালি কন্টিনিউয়াসলি যে আছে না হিট করা সে তখন ভুলে গেছিল ও যে শ্বেতাঙ্গ বাজিয়েছিল নিশ্চয় হচ্ছে হাইটে লম্বা হাইটে লম্বা ইয়ে ছিল বাট হি ডিড নট বদার। একদম বদার করে না এবং ধামাধাম 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 মেরে যাচ্ছে যেভাবে সেকেন্ড রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে আমরা যেভাবে মারি বুঝছো ফার্স্ট কাপ পড়ে গেল এই পরে তখন সে ঠান্ডা হয়েছে আমি তখন বুঝলাম এই বক্সিং তার বিয়ে এখন বলেন আপনি বক্সিং এ উইনার ছিলেন না লুজার ছিলেন? পার্সোনাল কোশ্চেন বাট এটা বক্সিং এ হারাটাকেও আমরা নেগেটিভলি বলি। আচ্ছা, আমি- থাকেন তো আচ্ছা তারপর ইউসুফ, এটা প্রাউড। একটা ক্লু দেই হ্যাঁ। আমি হচ্ছে লেফটিস্ট বামুয়া হ্যাঁ এটা তো আপনার বিশাল একটা হ্যাঁ এটা অ্যাডভান্টেজ এখন লেফটিস হয়ে অবশ্যই আপনার জেতার কথা। ইয়েস আই ওয়ান আমি অলসো উইনার ছিলাম বাট আমার বক্সিং নিয়ে বক্সিং কম্পিটিশনের দিন একটা মজার স্মৃতি আছে স্যার। আচ্ছা আমার অপোনেন্ট ছিল আমার চেয়ে হাইট ওজনে বেশি, কারণ আমি তো তখন বিএমএ তে খুব লিন অ্যান্ড থিন ছিলাম, তো আমার হাইটের সাথে বক্সিং এ তো যে ওয়েট মিলাই তো ওয়েট করানো মিলা হয়। হ্যাঁ ওয়েট মিলা বক্সারই ঠিক তো পরে যখন পেলো না আমি ফিজিক্যালি একটু টাফ ছিলাম, তখন প্লাটুন কমান্ডারের ইচ্ছা করেই আমাকে আমার চেয়ে একদম বেশি ওজন দিয়েছে। ও আমার যতদূর মনে করে 15-16 পাউন্ড বেশি ছিল আমার চেয়ে, তো ম্যাটার বাট জানতাম যে ও হারবে, মানে ও একটু ফিজিক্যালি দুর্বল। তো সে বক্সিং এর দিন যে সকালবেলা ড্রাই প্র্যাকটিসে, আপনাদের সময় হয়তো কিনা জানি না, সকালবেলা ওই স্টেজ ইয়েটা কাটানোর জন্য, ভয়টা কাটানোর জন্য সকালবেলা ওই যারা যারা কম্পিটিশন করবে অপোনেন্টদের একটা ড্রাই প্র্যাকটিস, তার ড্রাই রিহার্সেল হয় এমনি শ্যাডো। তো ও তার আগের দিন রাতে আমার কাছে এসে বললো, দোস্ত কালকে তো ফাইনাল, তুই তো আমাকে মারে ধসকাই দিবি, প্লিজ কম মারিস, তুই তো জিতবি, রয়েছে মারে, উই হ্যাভ এ ডিল, ঠিক আছে। তো এখন এই সকালবেলা স্যার ড্রাই প্র্যাকটিসের সময় প্লাটুন কমান্ডার হাজির, ওরও প্লাটুন কমান্ডার, আমারও প্লাটুন কমান্ডার হাজির, ড্রাই প্র্যাকটিস মানে শ্যাডো মারবো আমরা, এই হাতের মধ্যে মারবো এরকম। ও কি কারণে জানি প্লাটুন কমান্ডারকে দেখে নাকি ইমপ্রেশন করার জন্য সে ধুম করে আমাকে একটা মারলো স্যার, মানে আমি আনপ্রিপেয়ার ছিলাম। এখন ও তো শক্তিশালী, মানে ওজন বেশি, হাত মাসল টাসল বেশি, এখন ওটা খেয়ে স্যার আমি পুরা মানে কনসাস হয়ে যেরকম হচ্ছে, আই ওয়াজ নট প্রিপেয়ার টু গেট দ্যাট পাঞ্চ। আর ওই সময় তো সকালে ড্রাই প্র্যাকটিসে আপনার যে বিকালে খেলার সময় আগে যেমন আমাদেরকে একদম প্রিপেয়ার করা হয়, মলম টলম দিয়ে, জাম্বাক জাম্বাক দিয়ে যাতে বোঝা না যায়, তো কিছু করা যায়। কারেক্ট ওই মাইকটা খেয়ে তখন আমার মেজাজ গরম হয়ে গেল, কি রে তুই আমার সাথে কালকে ডিল করলি, বললি যেন কম মারি, আজকে তুই সকালবেলা আমাকে মেরে দিলি, ওকে লেটস ভাই। পরে বিকালে যখন শুরু হলো বক্সিং, যেই মনে করেন তখন আমাদের একজন ছিল, উনি আমাদের রেফারি ছিল, এখন মেজর জেনারেল ফরিদ স্যার। স্যার যখনই বললো বক্স স্যার বক্স অন, আমি বিশ্বাস করেন স্যার 30-40 সেকেন্ড মানে আমি খেয়াল করি না যে আপনি বললেন না দিদিদের মা, আমি এখন পাগলের মতন ওকে মার, তো তুই সকালে আমাকে কেন মারছিস, একদম 30 সেকেন্ড আমি দাঁড়াতে দেয়নি। এরপরে তখন আমি একটু টায়ার্ড হলাম, দেখেছি ও হয়ে গেছে, বাট এরপরও ই কুড রিকভার, আমাকে বেশ কয়েকটা মেরেছিল আর কি, হবে হ্যাঁ আমি জিতেছি, কিন্তু ও ভালো রেজিস্ট্যান্স দিয়েছিল, কিন্তু ওকে ওইরকম করতাম না যদি সকালে আমাকে এটা না করতো। এখন আমি বলি তুই কিন্তু মাইটটা খেয়েছিস সকালে আমাকে একটা পাঁচ দেওয়ার জন্য। যাক বক্সিং নিয়ে তো আমরা আলাপ করলাম। আপনাদের আর সেকেন্ড টাইম আর কি মেজর ইভেন্ট ছিল আপনাদের সময়? সেকেন্ড টার্ম একটা মনে পড়ে যে হঠাৎ করে দেখি যে আমাদের এয়ারফোর্স নেভির ওরা নাই, হ্যাঁ হঠাৎ করে ফিল করতাম ফার্স্ট টাইমে চলে হ্যাঁ ফার্স্ট টাইম চলে গেছে, হয়তো কোনো কারণে খেয়াল করি, কিন্তু সেকেন্ড টাইমে হঠাৎ করে বলি ও আচ্ছা ওরা চলে গেছে না, ওরা নাই। তো এয়ারফোর্স নেভির এদেরকে একাডেমিতে আবার ইয়েতেই মনে করো নেভির একাডেমির বা এয়ারফোর্সে এদের সঙ্গে আমার চিঠি লিখতাম আবার। তো এটাই মিন্স ছিল। হ্যাঁ আমাদের সময় মনে করো মোবাইল ছিল না, এই ছিল না, একজন ছিল হাসান আমার এয়ারফোর্সে লিখলাম, নেভি ছিল আশরাফ, চিঠি লিখলাম, উত্তর দিল, খুব ভালো লাগতো যে খাতিরটা হয়েছে। এবং তুমি দেখো আমি জানি না এটা গভর্নমেন্টের কোন পর্যায়ে স্ট্র্যাটেজিক ডিসিশন যে আর্মি নেভি এয়ারফোর্স একসাথে করবে, এটা কিন্তু সারা জীবন এখন মনে করো তিনটা চিফ অফ আর্মি, বন্ডিংটা তো এখনো আমরা ক্যারি করি। হ্যাঁ বর্তমান ওই সময় যে আমরা অ্যাফিলিয়েশন হয়েছিল, হ্যাঁ বর্তমান চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ, তিনটে কোর্সমেট বিরাট একটা ইয়ে না। আর আমাদের যে ম্যানিং আপ বা যুদ্ধের সময় বোধহয় একটা বিরাট একটা হেল্প করবে, যে আমরা আগের থেকেই চিনি, নতুন করে চেনার কিছু নাই কিন্তু, হ্যাঁ আর সবসময় ইয়ে আছে। আপনাদের সেকেন্ড টাইমে কি আপনাদেরও কি প্রথম আউটডোরটা যেটা আমরা ডিফেন্স প্রতিরক্ষা বলি, এটা আপনাদের সময় ছিল? ফার্স্ট ডিফেন্স এটা হচ্ছে মানে সেকেন্ড টাইম ডিফেন্স প্রায় 105 দিনের মতন হতো, এটা তাহলে আপনাদের সময়ও একই ছিল? আমার মনে আছে ডিফেন্স ছিল, ডিফেন্স ডিফেন্সে যাওয়া, যে আমরা ইয়া করে যা যা ট্রেন্স করে সেখানে থাকা, আবার ডিফেন্স আমাদের প্রায় 2 বার বা 3 বার চেঞ্জ করতে হয়েছিল। আমি জানি না আপনাদের এরকম কয়েক লাইনের ডিফেন্স নেওয়া হয়েছিল, মনে আছে কিনা? অনেক লম্বা এক লাইনে ডিফেন্স ছিল, বাট ডিফেন্সের নরমাল ইয়ে ছিল, আমার স্পষ্ট
খেয়াল আছে সারা সারা এই ভোটায় করার দিকে দুপুরের দিকে রওনা করলাম, হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পরে এই সন্ধ্যার আগে আগে পৌঁছে গেলাম। সারা রাত, তারপরে সারা রাত ধরে ট্রেন ঘোরা। ট্রেন ঘোরা এই প্রথম। ডিফেন্সে আমার সবচেয়ে ভয়ঙ্কর লাগতো হচ্ছে আপনার ফুড কালেকশন। এই যে ভোরবেলা সারা রাত এটা করে আবার মনে করেন 3-4 কিলোমিটার দূরে গিয়ে সবার পণ্য প্লাটুনে খাবার। আমি আমার মনে আছে এখনো, আমি প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম প্লাটুন সার্জন। প্লাটুন সার্জনের কাজ তো হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো করা, খাবার নিয়ে আসা, সবাই ঠিকমতো ইকুইপমেন্ট পেয়েছে কিনা, অস্ত্র এগুলো হিসাব রাখে। তো এই যে আমাকে ভোরবেলা মানে 4টার সময় আবার হচ্ছে হেঁটে গিয়ে ওই সবার দিন হটপট গুলো তো যে ওজন ছিল, এই যে আপনার একই হটপট আমাদেরও সেম, মানে খাবারের চেয়ে হটপটের ওজন বেশি। এগুলো নিয়ে আসা, আবার হচ্ছে বিকালবেলা সন্ধ্যার পরে সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসা, এটা হচ্ছে আমার খুব মানে কষ্টকর একটা মনে পড়ে আর কি। তো সেকেন্ড টার্মটা স্যার আপনার কাছে কি মনে হয় যে বিএমএ, আমি যেমন কনসিডার করি সেকেন্ড টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম আমার কাছে মনে হয়, কারণ থার্ড টার্ম ফাইনাল টার্ম তো সিনিয়র হিসেবে ধরা হয়, ফার্স্ট টার্ম তো বুঝতেই শেষ। তো সেকেন্ড টার্মটা সেদিক থেকে আমার মনে হয় যে একটা ক্যাডেটকে গ্রুম আপ করার জন্য ফিজিক্যালি মেন্টালি সেকেন্ড টার্ম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আবার তোমার মনে করো ওই যে ওখান থেকে আবার বিএসসি পড়াশোনা শুরু হয়ে যায়। হ্যাঁ, আবার এই ফার্স্ট টার্মের যে বেসিক কাজগুলো যেখানে অনেক স্টাফের ইনভলভমেন্ট ছিল ওগুলো সব নাই। হ্যাঁ, স্টাফ না, এখন তুমি জানো, তুমি এখন মনে করো যে প্লাটুন কমান্ডার, এখন তোমার একটু সেন্স অফ রেসপন্সিবিলিটি গ্রো করছে, তোমার দায়িত্বগুলো নিজে নিজে নেওয়ার, ট্যাকটিক্যাল জিনিসগুলো বোঝা, এই যে অর্ডারগুলো লেখা, ওখান থেকে বোঝা যায় যে আসলে নেক্সট টাইমে কার কি হবে। ভালো যাক স্যার, আমরা তাহলে সেকেন্ড টার্ম সাকসেসফুলি কমপ্লিট করে থার্ড টার্মের দিকে যাচ্ছি। তো আগামী পর্বে আমরা হচ্ছে থার্ড টার্ম নিয়ে কথা বলবো। অবশ্যই আপনিও তো থার্ড টার্মে মানে কর্পোরাল ছিলেন, তো আমিও ছিলাম, তো আমরা অভিজ্ঞতা বা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের বার আমরা থার্ড টার্ম নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।